দীর্ঘ ১২ বছরেও সমাধান না পেয়ে ফের মাঠে চাকুরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীরা। এক সপ্তাহের আলটিমেটামে শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গেলে পুলিশের লাঠিচার্জের শিকার হয় আন্দোলনকারীরা। একই সাথে নিক্ষেপ করা হয় টিয়ার গ্যাস। এরপরও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ না পেলে অবস্থান করার ঘোষণা দিয়ে অনড় থাকে আন্দোলনকারীরা। এদিকে সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। পরে এক তাৎক্ষণিক বৈঠকে আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক হিসেবে উল্লেখ করেছেন উপদেষ্টারা। এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় বৈঠক করবে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন আমেনা হীরা। সরকারি চাকরিতে বয়স বৃদ্ধির দাবি নিয়ে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আন্দোলনে গেলে চাকরি প্রত্যাশীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে আহত হন বেশ কয়েকজন। পরে ধীরে ধীরে একত্রিত হয়ে দীর্ঘক্ষণ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। দীর্ঘ ১২ বছর আন্দোলন করেও চাকরি প্রত্যাশীদের বৈষম্যের সুরাহা হয়নি অভিযোগ বিভিন্ন জেলা থেকে আসা আন্দোলনকারীদের। দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এই যে ৩৫ প্রত্যাশীদের সাথে কখনো আলোচনা করা হয় নাই, এখনো ঠিক একই রকম। যে বৈষম্য বিরোধী একটা সরকার গঠন হয়েছে, সেই সরকার আর বৈষম্য করবে না। এখানে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, যে বৈষম্যগুলো নিয়ে আমরা কথা বলার জন্য, আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। নারী পুরুষ সবার জন্য আসলে ৩৫টা প্রয়োজন, কারণ যখন ৩৫টা হবে তখন আমাদের জন্য আমরা শুধু সরকারি চাকরির পিছনে না ছুটে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকতে পারবো। পৃথিবীর ১৬২টা দেশে ৩৫ আছে, শুধুমাত্র বাংলাদেশে ৩০। আমরা চাই আমাদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করে দেওয়া হোক। ২৭-২৮ যদি দেখে একটা মেয়ে দেখা গেছে তার পারিবারিক চাপ থাকে, বিয়ের চাপ থাকে, বাচ্চা কাচ্চার চাপ থাকে বিয়ের পরে, তো সেখানে আমাদের ৩৫টা যদি দেয় আমি একটা সময় পাবো পড়াশোনা করার, আমার চাকরিতে অ্যাপ্লাই করার। প্রধান উপদেষ্টা সহ নীতি নির্ধারকরা সমঝোতার বার্তা না দিলে রাজপথেই লাশ হবার হুঁশিয়ারি দেন চাকরি প্রত্যাশীরা। আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রথমে কোনো উস্কানি ছাড়াই আমাদের উপরে তারা হচ্ছে টিয়ার লাগাতো এবং সাউন্ড গ্রেনেড হামলা করতো। আমাদের একটা অহিংস আন্দোলন, এটা কখনোই কোনো আক্রমণাত্মক আন্দোলন ছিল না। আমরা চাই আমাদের এই দাবিটা মানো। হয় আপনারা আমাদের কাছে আসুন, নয়তো আমাদের প্রতিনিধি টিম আপনাদের কাছে নিয়ে আমাদের এটার একটা সুষ্ঠু সমাধান করুন, নয়তোবা আমরা এখানে লাশের কাফনের কাপড় পরে লাশ হয়ে এখানে থাকবো। দীর্ঘ ১.৫ মাস আমরা আন্দোলন সংগ্রাম করে আজকে এই ছাত্রবান্ধব সরকারকে প্রধান উপদেষ্টা করেছি এবং আমাদের ছাত্র প্রতিনিধিও ২ জন আছে। আমার ১০০% বিশ্বাস আজকে আমরা খালি হাতে ফিরে যাব না। আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় এই রাজপথে আমরা আবার জান দিব, প্রয়োজনে আবু সাইদ ভাইয়ের মতো আমরাও শহীদ হব, এটা আমাদের যৌক্তিক দাবি। এদিকে যমুনাকে ঘিরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। সহিংসতা এড়াতে পুরো রাস্তা জুড়ে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে সরকারি চাকরিতে বয়সসীমা বিবেচনা করতে কমিটি গঠন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে তদন্ত এবং আগামী ৬ মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহরুন রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় তাদের ৫ বছরের সন্তান মাহির সরোয়ার মেঘ বাসায়ই ছিল। ঘটনার পরেই রুনির ভাই নওশের আলী রোমান শেরবাংলা নগর থানায় মামলা করেন। ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার এবং দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উন্মোচনের সরকারের পক্ষ থেকে আশ্বাস দেয়া হলেও ১২ বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যার তদন্ত রিপোর্ট। মামলা দায়েরের ৩ দিন পর তদন্তের জন্য গোয়েন্দা সংস্থার কাছে দিলেও পরে হস্তান্তর করা হয় র্যাবের কাছে। এই সাংবাদিক দম্পতি হত্যার পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ এ পর্যন্ত পেছানো হয়েছে
113 বার। সংস্থাটির ব্যর্থতার এমন বাস্তবতায় তদন্ত সংস্থা র্যাবকে সরিয়ে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। র্যাবের পক্ষ থেকে তদন্তকে সরিয়ে উচ্চ পর্যায়ে টাস্কফোর্স গঠন করার জন্য দরখাস্ত দিয়েছিলেন। যৌথভাবে শুনানির পরে আজকে মাননীয় হাইকোর্ট বিভাগ এই আদেশ দিলেন যে র্যাবের কাছ থেকে তদন্ত প্রক্রিয়াটা সরিয়ে হোম মিনিস্ট্রির অধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করা হবে এবং সেখানে অভিজ্ঞ তদন্তকারী কর্মকর্তাদের সমন্বয়ে আগামী 6 মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে 6 এপ্রিলের মধ্যে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্ট বিভাগে এই তদন্ত রিপোর্ট সাবমিট করতে হবে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানান অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। পুরো রিটটা যেটা রয়েছে সেটি আসলে সরকারকে কতখানি সাহায্য করার জন্য করা হয়েছিল আর কতখানি পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সেই কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসে। নতুন করে উদ্যোগ নেয় বিচার পাওয়ার আশাবাদী সাগর রনির স্বজনরা। বিশেষ করে র্যাবকে যে বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি, কারণ আসলে র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে এই মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে টাস্কফোর্স গঠন করা হচ্ছে এতে আসলে আমরা আশার আলো দেখছি। কিন্তু সম্পূর্ণ আশাবাদী হওয়ার আসলে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত তো আশাবাদী হতে পারছি না, কিন্তু আমরা মনে করি যে আসলে এবার কিছু একটা হবে। এবং যেভাবে দেখলাম যে কোর্ট আসলে 6 মাস সময় বেঁধে দিয়েছে, তাদের মনে হচ্ছে সরকার আসলে আন্তরিক এবং যেটা খুব জরুরি। আলোচিত এই হত্যা মামলায় 8 জন আসামির 2 জন জামিন পেলেও বাকিরা কারাগারে রয়েছেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেন। আবু সাইদপুর রিপোর্ট। গণ অভ্যুত্থানের দেশপলাতক শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন সাংবাদিক শফিক রেহমান। এই মামলায় শফিক রেহমানের বিরুদ্ধে 7 বছর কারাদণ্ড ও পলাতক আসামি হলেও আদালতে আত্মসমর্পণ করায় তার গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নিয়েছে আদালত। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন, এইটা আপনার মনে রাখতে হবে। এরপর সাংবাদিক শফিক রেহমানের আইনজীবী জয়নাল আবেদিন মেজবাহ কথা বলেন, সাংবাদিকদের সাথে তুলে ধরেন আদালতের আদেশ। আজকে আদেশ উনি আত্মসমর্পণ করেছেন, যেহেতু এটা ফিজি পলাতক দেখানো হয়েছে, আর ওনার বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা ছিল সেটা প্রত্যাহার হবে। এছাড়াও গেল 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে খিলগাঁও তালতলা এলাকায় পরিবহন শ্রমিক সোহেলের উপর গুলি চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 79 জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। সে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং সব মিলায় বেশ প্রায় 79 জন আসামির বিরুদ্ধে সে মামলাটা করেছে। অপরদিকে খিলগাঁও রেলওয়ে কাঁচাবাজারে গেল 21 জানুয়ারি 523টি দোকান ভাঙচুর ও লুটপাট এবং চাঁদাবাজির অভিযোগে শাহজাহানপুর থানায় ব্যারিস্টার তাপসকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা। রাজধানীর বাড্ডায় সন্তানকে স্কুলে ভর্তির খোঁজ খবর নিতে এসে ছেলে ধরা গুজবে গণপিটুনিতে হত্যার শিকার তাসলিমা বেগম রেনু হত্যা মামলার রায়ের তারিখ পিছিয়ে আগামী 9 অক্টোবর ঠিক করেছেন আদালত। আজ রায় ঘোষণার জন্য দিন ঠিক ছিল, কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ আলম নতুন তারিখ ঠিক করেন। 2019 সালের 20 জুলাই রাজধানীর বাড্ডার একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজ নিতে গিয়ে ছেলে ধরার সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। এই ঘটনায় অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন রেনুর ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু। 2021 সালের 1 এপ্রিল 13 আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।
বাংলাদেশে দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার কাজ করা এবং প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচনের আয়োজন করা। এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্কে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম NHK ওয়ার্ল্ডে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানকে পাশে চায়। বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে দৃঢ়মূল করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য। ছয় সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খুব দ্রুতই এই আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন শফিকুল আলম। SMRF এর রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী 1 অক্টোবর থেকে 6 সংস্কার কমিশনের কাজ শুরু করার কথা ছিল, তবে এখনও কমিশনগুলো গঠনের বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়নি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কালকে থেকে এটা শুরু করার কথা, কিন্তু যেটা হয়েছে যে একটা ডিসিশন এসছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আর এক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এই এটা চূড়ান্ত করবেন। প্রেস সচিব জানান, দ্রুত সময়ের মধ্যেই এই আলোচনা হবে। এই আলোচনাটা খুব কুইক হবে, এটুকু আমি বলতে পারি। আলোচনাটা হওয়ার পরেই দেখবেন যে কমিশনের কাজগুলো শুরু হচ্ছে। টেকনিক্যালি 6 জন কমিশনারে যখন নাম হয়ে গেছে, আমি বলতে পারি যে কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে। কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে অনেক কিছুতে। নির্বাচন বিষয়ে রয়টার্স দেয়া সেনাপ্রধানের বক্তব্য তার ব্যক্তিগত মতামত বলে জানান প্রেস সচিব। যে বাংলাদেশের জনগণ এবং যে কমিশনগুলো করা হলো, এটা খুবই তো একটা বড় রাষ্ট্র মেরামতের একটা কাজ। এই কমিশনের রিপোর্ট নিয়ে পলিটিক্যাল কনসালটেশন, এবং এই কনসালটেশনের পরে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবে যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনের একটা ইয়া হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে, নাকি 12 মাস পরে হবে, না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদানের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। মূল যে এসেন্স ছিল সেটা, এটা হিস্টোরিক হওয়ার জন্য সবচেয়ে সবাই বলেছেন যে এই গভর্নমেন্টকে তারা সাপোর্ট করেন এবং এর সাথে তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা কাজ করতে ইচ্ছুক। SM আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিদেশে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। গণবিপ্লবের পরে মানুষের যে উচ্ছ্বাস, তার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে। অপরদিকে ভারতীয় সীমান্তে বাংলাদেশের মানুষকে কোনো সতর্কতা ছাড়াই নির্বিচারে গুলি ছোড়ায় নিন্দা জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে আলাদা অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। নুসরাত শারমিনের রিপোর্ট। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এই সময় সকল ধর্মের মানুষকে সম্প্রীতির বন্ধনে নির্ভয়ে বসবাস করার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কিছু থাকবে না বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সকল ধর্মের সকল মানুষ ধর্মীয় স্বাধীনতা সম্পূর্ণভাবে ভোগ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে সবসময় অক্ষুণ্ণ থাকবে। আমরা এখানে সবাই বাংলাদেশি নাগরিক, সবাই সমভাবে বাংলাদেশের সকল অধিকার ভোগ করব। অপর এক অনুষ্ঠানে বিগত সরকারের আমলে যত টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে তা ফিরিয়ে দিতে দেশগুলোর প্রতি আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। যেখানে টাকা থাক বাংলাদেশের টাকা, লুটের টাকা,
সে যদি সাগরের নিচে থাকে অথবা কোনো ব্যাংকে অথবা শেখ পরিবারের কোনো সদস্যের কাছে, আওয়ামী লীগের কোনো সদস্যের কাছে, ভালো এটা ফেরত পাঠান, বাংলাদেশ সরকারের কাছে এটা ফেরত পাঠান। এই টাকা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত তা কারোর সঙ্গে কোনো আপোষ নেই। সেই সাথে ভারত ফ্যাসিবাদের পক্ষে না গণতন্ত্রের পক্ষে থাকবে সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এই বিএনপি নেতা। গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে গেছে। ভারত তাদের সিদ্ধান্ত নিতে হবে, তারা গণতন্ত্রের সপক্ষে ভূমিকা রাখবে নাকি ফ্যাসিবাদের প্রতিভোগিনী যিনি হত্যাকারী তার পক্ষ নেবে। এটি ভারতকে সিদ্ধান্ত নিতে হবে। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। রাজধানীর পল্টনে 2023 সালের 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগিব নুরের নেতৃত্বে আদালত শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। এর আগে আদালত তাকে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস 10 দিনের রিমান্ড আবেদন করেন। রাষ্ট্রপক্ষ 10 দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আদালতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে আদালত 5 দিনের রিমান্ডের আদেশ দেন। সোমবার ভোরে কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ। সিরাজগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাব। বিকেলে মৌলভীবাজার শহরতলির সোনাপুর এলাকার মোহাম্মদ দেলওয়ার হোসেন বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেফতার করে র্যাব 9। দীর্ঘদিন ধরে তারা ওই বাসায় আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। জানা যায় সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদার গোপনে এখানে আশ্রয় নিয়েছিলেন। সোমবার বিকেল 3:30টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরতলির সোনাপুর এলাকার বাড়িটিতে অভিযান চালায় র্যাব। সেখান থেকেই স্বামী সহ হেনরিকে গ্রেফতার করা হয়। র্যাব 9 শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন নবী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। ভারতের উজান থেকে নেমে আসা ঢল আর টানা বৃষ্টির পানিতে ফুলে ফেপে উঠেছে উত্তরের নদ নদীগুলো। তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরী, করতোয়া, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র সহ অসংখ্য নদ নদী বিধৌত রংপুর অঞ্চলের 5 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও তিস্তার পানি বিপদসীমা উপচে নদী তীরবর্তী চরাঞ্চলে ঢুকে পড়েছে। স্বল্পমেয়াদী বন্যার সঙ্গে দেখা দিয়েছে নদী ভাঙনের আশঙ্কা। পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে উঠতি আমন ধান ও শীতকালীন শাকসবজির ক্ষেত সহ ডুবেছে বিভিন্ন ফসলি জমি। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ নদীর কুল ঘেঁষা চর ও চরদ্বীপ সহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে আছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরাঞ্চলে বন্যা কবলিত মানুষের পাশে সব ধরনের সহায়তা নিয়ে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে দলটি। সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সর্বাধিক জনপ্রিয় দল হিসেবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্য সহায়তা প্রদান করতে চায় বিএনপি। আজকে রাত্রের মধ্যেই আমরা নগদ অর্থ সহায়তা প্রত্যেকটি কমিটির কাছে পৌঁছে দেব, যাতে করে কালকে সকালবেলায় তারা সেটি নিয়ে বন্যার্ত মানুষের পাশে তাদেরকে উদ্ধার এবং শুকনো খাবার সরবরাহের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবুল্লাহর নেতৃত্বে লালমনিরহাট এবং কুড়িগ্রামে বন্যা ত্রাণ কার্যক্রম শুরু হয়ে গেছে। সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে কাউসার হোসেন খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 20 জন। তাদের মধ্যে 4 জন গুলিবিদ্ধ অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানিয়েছেন, সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকার ম্যাঙ্গো টেক্স লিমিটেড সহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন।
এ বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার বলেন, ঘটনার খবর পেয়েছেন, তবে বিস্তারিত তথ্য জানা নেই। চট্টগ্রাম বন্দরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বেলা 11:15টার দিকে বন্দরের ডলফিন জেটিতে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জ্যোতি নামে ওই জাহাজে আগুন লাগার ঘটনা ঘটে। জাহাজটিতে 11,700 মেটন তেল ছিল। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনা তদন্তে তদন্ত কমিটি গঠন করেছে শিপিং কর্পোরেশন। কুষ্টিয়ার দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। বেলা 11:30টায় উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তিনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিতে নিহত ইউপি চেয়ারম্যানের নাম নঈমউদ্দিন। তিনি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিজ কক্ষে বসে কাজ করছিলেন চেয়ারম্যান নঈমউদ্দিন। বেলা 11:30টার দিকে চেয়ারের পেছনে থাকা জানালা দিয়ে দুর্বৃত্তরা তাকে কয়েক রাউন্ড গুলি করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় আক্রান্ত হয়েছেন আরও 1152 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 163 জন। তাদের মধ্যে 80 জন পুরুষ ও 83 জন নারী। মোট আক্রান্ত হয়েছেন 30,938 জন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী 24 ঘন্টায় মারা যাওয়া 5 জনের মধ্যে 3 জন পুরুষ ও 2 জন নারী। পুরুষ একজনের বয়স 56 থেকে 60 বছরের মধ্যে, অন্যজনের 51 থেকে 55 বছরের মধ্যে, অপরজনের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। আর নারীদের একজনের বয়স 26 থেকে 30 এবং অপরজনের বয়স 66 থেকে 70 বছরের মধ্যে। 24 ঘন্টায় 982 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলে জানানো হয়। পর্যটন খাতকে ত্বরান্বিত করতে ভিসা সহজীকরণ বিষয়ে কাজ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি কথা জানান। তিনি বলেন, ভিসা সহজীকরণের পাশাপাশি নিরাপত্তা প্রদান, যোগাযোগ সহজীকরণ বিষয়ে কাজ করতে হবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এগিয়ে আসতে হবে। এ সময় বক্তারা দেশের পর্যটন খাতের নানা ধরনের সমস্যা তুলে ধরেন। এছাড়া পর্যটন শিল্পে আরও বেশি তরুণদের সম্পৃক্তকরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের সম্ভাবনাময় এই খাতকে বিশ্বে তুলে ধরার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। Achieving sustainability in the tourism industry requires systematic, continuous monitoring and a comprehensive national tourism policy that integrates sustainable development goals and involves local communities in planning and decision-making processes is essential. জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. জিলানির উপর সন্ত্রাসী হামলা এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার প্রতিবাদ সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে মালয়েশিয়ার স্বেচ্ছাসেবক দল। প্রতিনিধি আশরাফুল মামুন জানিয়েছেন, রোববার স্থানীয় সময় সন্ধ্যায় হাংতুয়া রেস্টুরেন্টের আপনে সভা হয়েছে। সাধারণ সম্পাদক এস.এম. বশিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি আলী খান জুয়েল। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি জিয়া হাসান, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম হেলাল শিকদার। বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয়, প্রচার সম্পাদক মারুফ এলাহি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহসভাপতি গোলাম কবির প্রমুখ। ফ্রান্সের প্যারিসে জমকালো আয়োজনে আন্তর্জাতিক গ্লোবাল জালালাবাদ উৎসব 2024 অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্স থেকে বাদল পাল জানিয়েছেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আয়োজনে রোববার বিকেলে প্যারিসের মার্কস ধর্মীর একটি হলে এই উৎসব হয়। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স সহ ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সদস্যরা উৎসবে অংশগ্রহণ করেন। এছাড়াও বাংলাদেশের একটি প্রতিনিধি দলও এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান ও উপদেষ্টা জাকির হোসেন। অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি জনাব ফয়সাল উদ্দিন। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কটিশ পার্লামেন্টের সদস্য, সংস্কৃতি, ইউরোপ ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী ফয়সাল চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডক্টর সুফিয়া রহমান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ লাহাব শাহাবুদ্দিন ও চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী।